আজকে আমরা ইংরেজির শব্দ শেখার একটা মজার কৌশল নিয়ে কথা বলবো। অনেকটা উম, গোয়েন্দা গল্পের মতো। আমাদের হাতে একটাই সূত্র আছে, AER। আর আমাদের উৎস ব্রেক দ্য সাইলেন্স বলছে যে এই একটা সূত্র ধরে ইংরেজি ভাষার অনেক রহস্যের সমাধান করা সম্ভব। দারুণ একটা শুরু। আর এই সূত্রটা মানে AER, এটা তো এসেছে গ্রিক আর ল্যাটিন ভাষা থেকে। এর সহজ মানে হলো এয়ার বা বাতাস। আসলে হাজার হাজার শব্দ মুখস্থ করার চেয়ে এই রকম কিছু মূল শব্দ বা রুট ওয়ার্ড ধরে ফেলা অনেক বেশি কাজের। চলুন তাহলে তদন্তটা শুরু করা যাক। আমাদের পাঠ্যে এরেট শব্দটা দিয়ে শুরু করতে বলা হয়েছে। আমার ধারণা এর মানে হলো কোনো কিছুতে হাওয়া লাগানো বা আম, বাতাস ঢোকানো, তাই না? যেমন ধরুন বাগানের মাটিতে করা হয়। একদম ঠিক। কৃষকরা মাটির ভেতরে বাতাস চলাচলের জন্য মাটি এরেট করেন, আর এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় এরেশন। আচ্ছা, আর যে মেশিনটা দিয়ে এই কাজটা করা হয়। ওটাকে বলে এরেটার। আমাদের ওয়াটার ফিল্টারের মুখেও তো এমন একটা ছোট জিনিস লাগানো থাকে। ঠিক তাই। তার মানে দেখছেন, বিষয়টা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথেই যুক্ত। হুম। কৃষিকাজ বা ওয়াটার ফিল্টারের মতো জায়গায় এইআর এর ব্যবহার তো বোঝা গেল, কিন্তু আমাদের উৎস বলছে এর প্রয়োগ আরও অবাক করার মতো জায়গায় আছে, যেমন একেবারে সার্কাসের মঞ্চে। এটা মানে কিভাবে সম্ভব? এখানেই তো আসল মজা। ভাবুন, বাতাস ধারণাটা আর কত দিকে যেতে পারে। যেমন কিছু গাছ আছে যাদের মূল মাটিতে না হয়ে বাতাসে ঝোলে। হুম। ওগুলোকে বলে এরিয়াল রুটস। ওহ, আচ্ছা। আবার ধরুন, যে শিল্পী শূন্যে দড়ির উপর নানা রকম কসরত দেখান, তাকেও কিন্তু এরিয়ালিস্ট বলা হয়। বাহ! দুটো ক্ষেত্র একদম আলাদা, কিন্তু যোগসূত্র ওই একটাই, বাতাসের সঙ্গে সম্পর্কিত। এটা তো দারুণ একটা সংযোগ। তার মানে মূল শব্দটা জানা থাকলে একদম অচেনা একটা ক্ষেত্রেও শব্দের অর্থ আন্দাজ করা যায়। একদম। আচ্ছা, এরোবিক শব্দটা তো আমরা জিমে বা ব্যায়ামের ক্ষেত্রে প্রায় শুনি। এর সাথেও কি ওই এয়ার বা বাতাসের কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। এরোবিক ব্যায়ামের সময় আমাদের শরীরে প্রচুর অক্সিজেন বা বাতাস দরকার হয়। তাই তো এর নাম এরোবিক। আরে ঠিক উল্টোটা হলো অ্যানএরোবিক। আমার এখনো মনে আছে, স্কুলে অ্যানএরোবিক শব্দটা কিছুতেই মাথায় ঢুকত না। আচ্ছা। পরে যখন শিক্ষক অ্যান মানে না আর এরোবিক মানে বাতাস এভাবে ভেঙে দেখালেন, তখন বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে মুখস্থ করার চেয়ে বোঝার আনন্দটা কিন্তু এখানেই। বাহ! তার মানে একটা ছোট উপসর্গ বা প্রিফিক্স পুরো অর্থটাকেই পাল্টে দিচ্ছে। তাহলে তো শুধু অ্যান উপসর্গটা শিখলেই অনেক শব্দের মানে বোঝা সহজ হয়ে যায়। আচ্ছা, আধুনিক প্রযুক্তির জগতেও তো অ্যারো শব্দটা খুব শোনা যায়। যেমন অ্যারোডাইনামিক্স। ঠিক। এখানে অ্যারো শব্দটা আসলে এর আর অ্যাকশন বা কাজকে একসাথে বোঝাচ্ছে। অ্যারোডাইনামিক্স হলো সেই বিজ্ঞান যা গবেষণা করে বাতাস কিভাবে কোনো চলমান বস্তুর উপর প্রভাব ফেলে। ওহ! আমি তো অ্যারোডাইনামিক্স শব্দটা শুধু প্লেনের সাথেই যুক্ত করতাম। কিন্তু এখন বুঝতে পারছি যে একটা ফর্মুলা 1 গাড়ির ডিজাইন বা একজন সাইক্লিস্টের হেলমেটের পেছনেও তো একই বিজ্ঞান কাজ করছে। একদম। আর এরোড্রোমের ব্যাপারটা আরও মজার। আজকাল আমরা এয়ারপোর্ট বলতে অভ্যস্ত, কিন্তু পুরনো দিনের বই বা সিনেমায় এই শব্দটা প্রায়ই পাওয়া যায়। ভাষা কিভাবে সময়ের সাথে বদলায়, এটাও তার একটা চিহ্ন। AR নামক একটা সূত্র ধরে আমরা দেখলাম কিভাবে কৃষিকাজ থেকে শুরু করে সার্কাস, ব্যায়াম আর আধুনিক প্রযুক্তি পর্যন্ত কত শব্দের জাল বোনা আছে। এতে ভাষা শেখাটা আর কঠিন মনে হয় না, বরং একটা আবিষ্কারের মতো আনন্দদায়ক হয়ে ওঠে। এই আলোচনা শেষে একটা ভাবনা রেখে যাই। আমরা তো দেখলাম কিভাবে এ আর শব্দটি বাতাসের সাথে সম্পর্কিত। একইভাবে মাটি মানে আর্থ, আগুন মানে ফায়ার বা জল ওয়াটার, এগুলোর জন্য কি এমন কোনো মূল শব্দ আছে? প্রকৃতির এই মৌলিক উপাদানগুলোর সাথে সম্পর্কিত শব্দভাণ্ডার নিয়ে ভাবলে হয়তো ইংরেজি ভাষার আরও অনেক গোপন সংযোগ খুঁজে পাওয়া সম্ভব।